আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, যে ব্যাপারটি নিয়ে আজকে আপনাদের সামনে আমি আলোচনা করব সেটা হলো সজীব ওয়াজেদ জয় এর ইন্ডিয়ার কাছে নালিশ। বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন সকলের কাছে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়টা আজকে নির্ধারণ করেছি সেটা হলো সম্প্রতি 5ই আগস্ট শেখ হাসিনার বাংলাদেশ থেকে পলায়ন বা শেখ হাসিনাকে ইন্ডিয়ার হেফাজতে বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া এবং ইন্ডিয়াতে রেখে দেওয়ার পর সজীব ওয়াজেদ জয় সম্প্রতি 5 দিন 5টা ভিন্ন ধরনের স্টেটমেন্ট দেওয়া, সেম টাইমে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা তৈরির ক্ষেত্রে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভূমিকা পালন করা এবং যে ধরনের পরিস্থিতিতে বাংলাদেশ এখন ডুবে আছে এই পরিস্থিতিটাকে হ্যান্ডেলিং করার জন্য বিভিন্ন রকম পর্যায় থেকে যে ধরনের গাইডলাইন বা ইনস্ট্রাকশন সেটা অনেকখানি সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে সংগঠিত হচ্ছে বলে আমি বিশ্বাস করতে চাই। পাশাপাশি ইন্ডিয়ার কাছে সম্প্রতি বাংলাদেশের এই চলমান রাজনীতি নিয়ে তাদের ইন্ডিয়ার প্রত্যক্ষভাবে বাংলাদেশের উপর হস্তক্ষেপের জন্য ইন্ডিয়াকে আহ্বান জানানো, একটি স্বাধীন সার্বভৌম দেশে একটি ভিনদেশী কোনো দেশকে বাংলাদেশের উপর হস্তক্ষেপ কামনা করা মানে হলো বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা এবং সেই আঘাতের জন্য তাদেরকে আহ্বান জানানো, তাদের কাছে দাবি করা, তাদের কাছে অভিযোগ করা, নালিশ দেওয়া। তিনি 90 দিনের ভিতরে বাংলাদেশে নির্বাচনের দাবি করেছেন, সেই দাবিটিও তিনি করেছেন ইন্ডিয়ার কাছে। সেই দাবিটিও তিনি ইন্ডিয়ান সরকারের কাছে করেছেন। তিনি বাংলাদেশ সরকারের কাছে করেন নাই। সেই দাবিটিও তিনি করেছেন ইন্ডিয়ান সরকারের কাছে। বাংলাদেশের এই মুহূর্তে যে প্রশাসন বা যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন তাদের কাছেও তার কোনো দাবি নেই। তার মানে টোটাল দাবিটি হলো তার ইন্ডিয়ান সরকারের কাছে। কথা দিয়ে এটা স্পষ্ট যে সরকারটি বাংলাদেশে ছিল এই সরকারটিকে ক্ষমতায় বসানো বা ক্ষমতায় থেকে সরানো, এই দুটো ভূমিকায় পালন করেছিল ইন্ডিয়া প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, যে কারণে ইন্ডিয়ার কাছে তার কান্নাকাটি। আর তাছাড়া 2014, 2018 এবং 2023 তিনটি যে ইলেকশন হলো, এই ইলেকশনগুলোর প্রত্যেকটা ইলেকশনে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইন্ডিয়ার হস্তক্ষেপ এবং ইন্ডিয়ার মেকানিজমের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতায় টিকে রেখে শেখ হাসিনাকে ইন্ডিয়ার মুখ্যমন্ত্রীর মতো করে তাদের দেশের ফায়দা হাসিলের নিমিত্তে যে কার্যক্রমগুলো তারা পরিচালনা করে গিয়েছে এবং তাদের মাথা নষ্ট হয়ে গেছে। যে সুযোগ সুবিধা এবং যে ফ্যাসিলিটি যা কিছু তারা এই শেখ হাসিনার হাত দিয়ে ভোগ করত, সেই সুযোগ সুবিধাগুলো তাদের হাতছাড়া হওয়ার কারণে তাদের মাথা নষ্ট হয়ে গেছে। পাশাপাশি সজীব ওয়াজেদ জয় যে নালিশগুলো ইন্ডিয়ার কাছে করতেছে সেই জিনিসগুলো আমরা অনেকখানি হাস্যকর বা তুচ্ছ তাচ্ছিল্যের সাথে দেখতেছি। আমি মনে করি ব্যাপারগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা উচিত, ব্যাপারগুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে অনুধাবন করা দরকার। এই কারণেই যে ইন্ডিয়ার চাওয়া পাওয়া এবং শেখ হাসিনার চাওয়া পাওয়া, সজীব ওয়াজেদ জয়ের চাওয়া পাওয়া মিলেমিশে একাকার। আমরা
সজীবদের জয়কে পছন্দ করি কিংবা না করি, সজীবদের জয়কে আমরা তুচ্ছ-তাচ্ছিল্যের সাথে দেখি বা তাকে নিয়ে আমরা ফানি ভাবি, যেটাই ভাবি না কেন, বাংলাদেশের রাজনীতিতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সজীবদের জয় একটা বিগ ম্যাটার। যদিও আমরা সেটা গুরুত্বের সাথে দেখতে চাই না বা গুরুত্বের সাথে নিতে চাই না, কিন্তু সজীবদের জয় একটা বিগ ম্যাটার ফর বাংলাদেশ পলিটিক্স। সো বিষয়টাকে আমরা হালকার সাথে নেওয়ার কোনো সুযোগ নাই। বিভিন্ন রকম ট্রাম্প কার্ড ইউজ করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করা, বাংলাদেশ রাষ্ট্রটাকে অকার্যকর করা, বাংলাদেশের জনগণকে নিষ্পেষিত করা, বাংলাদেশের জনগণকে তার যে স্বাভাবিক জীবন চলার পথকে ব্যাহত করা, এহেন কোনো কাজ নেই যা তার দ্বারা সম্ভব নয়। সুতরাং আমাদের গুরুত্বের সাথে বিষয়গুলো অনুধাবন করা দরকার। সে যতগুলো আবেদন, প্রত্যেকটি আবেদন তার ইন্ডিয়ার কাছে, তার চাওয়া পাওয়া ইন্ডিয়ার কাছে, এদেশের মানুষের কাছে বা এদেশের গভর্নমেন্টের কাছে তার কোনো চাওয়া পাওয়া নেই। তার টোটাল চাওয়া পাওয়া ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে। ইভেন যে সংবিধানের কথা উনি বলতেছেন, যে সংবিধানের আলোকে 90 দিনের ভিতরে নির্বাচন এবং ইলেকশনের কথা বলতেছেন, সেই দাবিটাও তার ইন্ডিয়ার কাছে, ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে। তার মানে হলো যে তিনি এখনো ফিল করেন যে তার আম্মা এই ইন্ডিয়ান যে স্টেট এভাবে অঘোষিতভাবে বাংলাদেশকে করে রেখেছিল, সেই অঘোষিতভাবে সেই ইন্ডিয়ান স্টেটটাও তাদের হাতে আজও পর্যন্ত আছে। এ ধরনের ধারণা এবং বিশ্বাস তাদের মাঝে বিদ্যমান আছে বলেই ইন্ডিয়ান সরকারের কাছে সেই দাবিগুলো কন্টিনিউভাবে করে যাচ্ছে। আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করতে চাই, সেটা হলো তাদের শিকড় অত্যন্ত গভীরে। এদেশের রাষ্ট্রের প্রত্যেকটা কাঠামোতে তাদের নিজস্ব লোক বসিয়ে দেওয়া হয়েছে এবং সেই লোকগুলো এখনো পর্যন্ত প্রত্যেকটা পদে অ্যাজ ইউজুয়াল অ্যাজ ইট ইজ প্রত্যেকটা পদে আসীন রয়েছে। প্রত্যেকটা তাদের দলীয় লোক, দলীয় আমলা এবং দলীয় প্রশাসন সব কিছু অ্যাজ ইট ইজ ভাবে থাকার কারণে আমরা অত্যন্ত ঝুঁকির ভিতরে আছি। আমরা অত্যন্ত ক্রিটিক্যাল সময়গুলো পার করতেছি, যে কারণে আমাদের সজাগ এবং চোখ কান খোলা রাখার প্রয়োজনীয়তা রয়েছে। রিল্যাক্স হয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। আমাদের প্রতিটা মানুষকে অর্জিত এই স্বাধীনতা এবং যে রক্তক্ষয় সংঘর্ষের মাধ্যমে আমরা যে অর্জিত যে একটা ইন্ডিয়ান একটি প্রদেশ থেকে স্বাধীন বাংলাদেশে রূপ নিয়েছি, সেই দেশটাকে রক্ষা করা এবং তার জন্য কাজ করা, এটা আমাদের ইমানি এবং নৈতিক দায়িত্ব। দেশপ্রেম বোধ থেকে প্রত্যেকে তার নিজ উদ্যোগে এই কাজগুলো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সজীবদের জয়কে আমরা যতটা হালকাভাবে দেখি, সে কিন্তু অত্যন্ত স্মার্ট এবং ঠান্ডা মাথার কিলার এবং সে অত্যন্ত মেধাবী একজন মানুষ, অত্যন্ত মেধাবী একজন স্টুডেন্ট। যদিও তার বাংলা বলতে অসুবিধা হবে, সেটাও স্বাভাবিক, কারণ তার জীবনের টোটাল অধ্যায়টি তার গ্রো আপ থেকে এখনো পর্যন্ত অবস্থান কমপ্লিটলি রূপে বহির্বিশ্বে হওয়ার কারণে সে হয়তো ভাষাগতভাবে বা কথা বলার ক্ষেত্রে বিভিন্ন রকম অসুবিধা ফেস করে, কিন্তু রাজনৈতিক প্রজ্ঞা, জ্ঞান এবং বুদ্ধি এবং মেধা এর কোনোটিতে তার ভিতরে কমতি নেই। তিনি অত্যন্ত জ্ঞানীভাবে, অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে বিষয়গুলোকে হ্যান্ডেলিং করতেছে। আর যে বিষয়গুলোকে আমরা গুরুত্বহীনভাবে দেখতেছি, গুরুত্বহীনভাবে দেখার কোনো সুযোগ নাই। সে ইন্ডিয়ার কাছে বারবার হস্তক্ষেপ কামনা করতেছে, সে ইন্ডিয়ার কাছে বারবার আমাদের দেশের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের জন্য যে যে দাবিগুলো করে যাচ্ছে, এই দাবিগুলোকে কোনোভাবেই গুরুত্বহীনভাবে দেখার সুযোগ নাই। কারণ ইন্ডিয়ান র এবং তার টোটাল এজেন্সিটা স্টিল বাংলাদেশে তারা কাজ করতেছে, যে কারণে আমাদের প্রতিটি পদে পদে প্রতিটি পদক্ষেপে আমাদের চোখ কান খোলা রেখে আমাদের সামনের দিকে চলতে হবে এবং আমাদের অর্জিত স্বাধীন বাংলাদেশটাকে আমাদের সকলের প্রচেষ্টার মাধ্যমে রক্ষা করার চেষ্টা করতে হবে। পাশাপাশি
এই দেশটাকে আরো সমৃদ্ধশীল এবং সুন্দর হওয়ার জন্য প্রতিটি নাগরিককে এগিয়ে আসতে হবে, সহযোগিতার হাত বাড়িয়ে এবং অত্যন্ত ধৈর্যের পরিচয় দিয়ে বিষয়গুলোকে আমরা সুষ্ঠু এবং সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। সকলে মিলে আমরা একটি জাতি এবং সকলে মিলেমিশে আমরা একটি জাতিতে, একটি স্বনির্ভরশীল জাতিতে পরিণত হব ইনশাআল্লাহ। এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আমার আলোচনার ইতি টানলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।